বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে, মানুষের কমিটমেন্ট ব্রেক করেছে। তারা 70% মানুষের জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। একটা কবিতা আছে, কেউ কথা রাখেনি, আমরা কথা রাখতে চাইছিলাম, আমরা মনে করছিলাম বিএনপি হয়তো কথা রাখবে, বিএনপিও কথা রাখে না। হাসনাত আব্দুল্লাহ কিভাবে এই নতুন সিন্ডিকেটের মুখোশ টেনে ছিঁড়ে ফেললেন এবং মালয়েশিয়া যাওয়ার নামে আপনার পকেট থেকে কিভাবে 8-10 লাখ টাকা হাতিয়ে নেওয়ার নতুন ফাঁদ পাতা হচ্ছে? সরকারের ভেতরের গোপন ষড়যন্ত্র আর মালয়েশিয়ার মাফিয়াদের সাথে আতাতের এক ভয়ঙ্কর খবর ফাঁস করে দিয়ে তিনি পুরো দেশে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহর এই এক হুঙ্কারে এখন দালাল চক্রের রাতের ঘুম হারাম হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহর সাহসের প্রশংসা আজ করতেই হয়। যখন চারপাশে সবাই এই ভয়ঙ্কর সিন্ডিকেট নিয়ে চুপ করে আছে, কেউ কোনো কথা বলছে না, ঠিক তখন সোজা আঙুল তুলেছেন ওপর মহলের দিকে। তিনি একদম প্রমাণ সহ ফাঁস করে আপনার দলে যারা দালালেরা আছে তাদেরকে চিহ্নিত করেন। আমাদের কাছ থেকে আপনার কোনো বিপদ নাই, বিপদ হলো আপনার ঘরে যে দালালগুলি আছে তাদের কাছ থেকে আপনার বিপদ। আমরা কি চাই? আমরা সুশাসন চাই, ন্যায় বিচার চাই, মানবতার বাংলাদেশ চাই, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক, বিদেশিদের হাত থেকে বাংলাদেশ মুক্ত থাকুক। এই সরকারের যদি কান না খুলে, তারপরে কান কিভাবে খুলাইতে হয় কানের ভিতরে আজরাইলের সিঙ্গার মতন, তারপরে সরকারকে ইনশাল্লাহ আমরা ঠোক দেব। রংপুরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, 4 জনকে একসাথে মারা হয়েছে। এর পেছনের কারণ কি, কারা মারলো? এরই মাঝে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে গ্রেপ্তারও করা হয়েছে। এটা একটা ভালো দিক যে তাহলে কারা তাদেরকে এই কাজ করিয়েছে, তাদের পিছনে আর কারা ছিল, এইটা অবশ্যই রিমান্ডে নিয়ে বের করে আনতে হবে। কারণ এই ঘটনা তারা দুইজন শুধু সেফ ইয়াবা সেবন করতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে, এইটা আমরা বিশ্বাস করতে চাই না। এই যে ঘটনাটি ঘটেছে তার পাশে তার প্রতিবেশীদের বাড়িতে ভারতীয় নাগরিকদের আনাগোনা দেখা গেছে। রংপুরে জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী প্রীতিলতা এবং 2 সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে আটক করেছে পুলিশ। গতকাল হত্যাকাণ্ডের পর যেখানে হত্যাকাণ্ড হয়েছে সেইখানে সিভিলে যে পুলিশ সদস্য গিয়েছিল, পরদিন যাদেরকে গ্রেফতার করা হলো, যে 2জন আসামি, সেই 2জন আসামির একজনের গায়ে সেই পুলিশের পোশাক আমরা দেখতে পাচ্ছি, একই শার্ট। অর্থাৎ পুলিশ রাতে যে পোশাক পরে সেখানে গিয়েছিল সেই পোশাক পরদিন সকালে আসামির গায়ে আমরা দেখতে পাচ্ছি। এটা কি বার্তা দেয় বলেন আপনারা, কি বার্তা দেয়? আসসালামু আলাইকুম দর্শক, এই মাত্র পাওয়া সবথেকে বড় ব্রেকিং নিউজ। দর্শক শ্রোতা, আশা করি ভিডিওর শুরুতে আপনারা সেই ব্রেকিং নিউজের ছোট্ট ছোট্ট কিছু অংশ বিশেষ আপনারা দেখেছেন। দর্শক, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। কিন্তু দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা আপনাদের একটু ধৈর্য সহকারে দেখতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু বিষয় এবং গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন এবং আমি আজকের এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে চলেছি। তো চলুন কথা বাড়াবো না, আমরা মূল আলোচনায় চলে যাব। তার আগে বলবো, আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন তাইলে একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনে আসি। মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখা লাখ লাখ সাধারণ মানুষের বুকে আবারও ভয়ের বিশাল এক কালো মেঘ জমতে শুরু করেছে। যে দুর্নীতিবাজ দালাল চক্র আর সিন্ডিকেট ব্যবস্থা একেবারে ভেঙে ফেলার জন্য দেশের ছাত্র জনতা রাজপথে নামলো, নিজেদের বুকের তাজা রক্ত দিল এবং এত বড় একটা ঐতিহাসিক পরিবর্তন নিয়ে এলো, সেই একই লুটেরা চক্র কি আবার নতুন করে কোনো চেহারা নিয়ে ফিরে আসছে? এই চিন্তায় যখন দিন আনা দিন খাওয়া মানুষগুলো দিশেহারা, ঠিক এই ভয়ঙ্কর বিপদের মুখে সাধারণ মানুষের পক্ষে এবার বুক চিতিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছেন পরিচিত মুখ ও তরুণ ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ। সরকারের ভেতরের গোপন ষড়যন্ত্র আর মালয়েশিয়ার মাফিয়াদের সাথে আতাতের এক ভয়ঙ্কর খবর ফাঁস করে দিয়ে তিনি পুরো দেশে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহর এই এক হুঙ্কারে এখন দালাল চক্রের রাতের ঘুম হারাম হয়ে গেছে। দেশ নিউজ 24 এর আজকের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগতম। হাসনাত আব্দুল্লাহ কিভাবে এই নতুন সিন্ডিকেটের মুখোশ টেনে ছিঁড়ে ফেললেন এবং মালয়েশিয়া যাওয়ার নামে আপনার পকেট থেকে কিভাবে 8-10 লাখ টাকা হাতিয়ে নেওয়ার নতুন ফাঁদ পাতা হচ্ছে, তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাসনাত আব্দুল্লাহর সাহসের প্রশংসা আজ করতেই হয়। যখন চারপাশে সবাই এই ভয়ঙ্কর সিন্ডিকেট নিয়ে চুপ করে আছে, কেউ কোনো কথা বলছে না, ঠিক তখন তিনি বিদেশের নামকরা পত্রিকা ব্লুমবার্গের একটি
ফাঁস হওয়ার রিপোর্ট সামনে এনে সোজা আঙুল তুলেছেন ওপর মহলের দিকে। তিনি একদম প্রমাণসহ ফাঁস করে দিয়েছেন যে মালয়েশিয়ার শ্রমবাজারের পুরনো মূল নায়ক বা মাফিয়া আমিন নূরের সাথে আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ের কিছু মানুষের গোপন বৈঠক হয়েছে। আমাদের দেশের কিছু জায়গা থেকে এই খবর ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো হাসনাতের মতো সাহসী নেতার কারণে আসল সত্যটা ঠিকই মানুষের সামনে চলে এসেছে। কাজের স্বার্থে আলোচনা করতে হলো সরকারি সফরের বাইরে গিয়ে মাফিয়া আমিন নূরের সাথে কেন এমন গোপন বৈঠক করতে হবে। হাসনাত আব্দুল্লাহ ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বড় প্রশ্নটি তুলেছেন। তিনি স্পষ্ট বলেছেন, আমিন নূর সেই ব্যক্তি যে মালয়েশিয়ায় এর আগে দুর্নীতির দায়ে ধরা পড়ে জেলেও গিয়েছিল। তাকে নিয়ে নতুন করে কিসের এত গোপন আতাত? যে মানুষগুলো নতুন এক সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছে তাদের পিঠে এভাবে ছুরি মারার সাহস এই দালালরা কোথায় পাচ্ছে? সাধারণ মানুষের রক্ত ঘামে ভেজা টাকা লুট করার এই নীল নকশা কে তৈরি করছে? ব্যাপারটা আসলে কতটা ভয়ঙ্কর আর এর পেছনের রাজনীতিটা কতটা নোংরা একটু সহজ হিসেবে শুনলে আপনার গা শিউরে উঠবে। মালয়েশিয়া সরকার সম্প্রতি মাত্র 25টি এজেন্সির একটি তালিকা সামনে এনেছে, অথচ আমাদের দেশ থেকে সব নিয়মকানুন মেনে চলা 423টি বৈধ প্রতিষ্ঠানের নাম পাঠানো হয়েছিল। এতগুলো ভালো এজেন্সিকে বাদ দিয়ে বেছে মাত্র 25টি প্রতিষ্ঠানকে কাজের সুযোগ দেওয়ার পেছনের কারণ খুঁজতে গিয়ে যে তথ্য বেরিয়ে এসেছে তা চরম হতাশাজনক। কারণ এই 25টি প্রতিষ্ঠানের আড়ালে লুকিয়ে আছে বড় নেতাদের আত্মীয় আর কাছের মানুষদের নাম। হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, আগে হয়তো সরাসরি বড় বড় নেতারা এই তালিকায় নাম লিখিয়ে বসে থাকতেন, কিন্তু এবার তারা চালাকি করেছেন। নিজেদের নাম না দিয়ে নিজেদের স্ত্রী, প্রেস সচিবের আত্মীয় আর সাবেক নেতাদের ঘরের মানুষদের নামে এজেন্সি খুলে সব নোংরা কাজ চালাচ্ছেন। অর্থাৎ সাধারণ মানুষকে চুষে খাওয়ার পুরনো কল কবজা একই থেকে গেছে, শুধু মুখের ছবিগুলো বদলে গেছে। এই নতুন চেহারার পুরনো সিন্ডিকেটের পেছনের মাস্টারমাইন্ড কারা তা জানতে এখন দেশের প্রতিটি সাধারণ মানুষ উন্মুখ হয়ে আছে। এই সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষের ক্ষতিটা আসলে কত বড় তা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন। আগে এই তালিকায় ঢোকার জন্য ঘুষের রেট ছিল প্রায় 5 কোটি টাকা, আর এবার সেই টাকা 1 লাফে বেড়ে দাঁড়িয়েছে 17 কোটি টাকায়। এখন আপনারা কি মনে হয় এই বাড়তি 17 কোটি টাকার হিসাব দিন শেষে কার পকেট থেকে তোলা হবে? জি হ্যাঁ, আপনার আমার মতো সাধারণ মানুষের পকেট থেকেই এই টাকা শুষে নেওয়া হবে। যেখানে সরকারি নিয়মে মালয়েশিয়া যেতে মোট খরচ হওয়ার কথা মাত্র 69,000 টাকা, সেখানে এবার এক একজন সাধারণ মানুষের কাছে চাওয়া হবে 8 থেকে 10 লাখ টাকা। একবার মন থেকে ভাবুন তো, গ্রামের একজন অসহায় কৃষক বা দিনমজুর কিভাবে এই 10 লাখ টাকা জোগাড় করেন? কেউ নিজের চাষের শেষ সম্বল জমিটুকু বিক্রি করে দেন, কেউ বা স্ত্রীর জমানো শেষ গয়নাটুকু বন্ধক রাখেন, আবার কেউ চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণ নেন। এত রক্ত ঘামে ভেজা টাকা যখন দালালদের পেটে যায়, তখন সেই পুরো পরিবারটা নিঃস্ব হয়ে পথে বসে যায়। আর একজন গরিব মানুষের 10 লাখ টাকা খরচ হলে সেই টাকা দেশের কোনো কাজে আসে না, বরং তা পাচার হয়ে বিদেশে চলে যায়। এটা শুধু একটা দুর্নীতি নয়, এটা গরিব মানুষের পেটে লাথি মারার মতো একটা বড় অপরাধ। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার একটা শুকনো ষড়যন্ত্র। সবচেয়ে ভয়ের এবং রাগের কথা হলো, আমাদের দেশে 2000-এর বেশি ভালো এজেন্সি থাকার পরও নতুন যে 3টি এজেন্সি এবার কাজ পেয়েছে তাদের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ রয়েছে। অতীতে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি বিরোধিতা করেছিল এবং সাধারণ মানুষের উপর হামলায় জড়িত ছিল, তাদের এজেন্সির নামও নাকি এই নতুন তালিকায় ঢুকে পড়েছে। রক্ত দিয়ে কেনা এই নতুন দেশে এটা কিভাবে সম্ভব? জাতীয় নাগরিক পার্টির আরেক নেতা আসিফ মাহমুদও খুব পরিষ্কার করে বলেছেন, এত শত শত ভালো এজেন্সি থাকা সত্ত্বেও কেন শুধু বেছে বেছে 25 জনকে কাজ দেয়া হলো, এর কোনো পরিষ্কার উত্তর কারো কাছে নেই। ঠিক এমন এক নাজুক পরিস্থিতিতে বিএনপি নেতা তারেক রহমান কিন্তু সাধারণ কর্মীদের কম খরচে বিদেশে পাঠানোর একটি সুন্দর আশার আলো দেখিয়েছিলেন। তিনি দালালদের হাত থেকে প্রবাসীদের বাঁচানোর স্পষ্ট বার্তা দিয়েছিলেন। কিন্তু সাধারণ মানুষ এখন ভাবছে, সরকারের ভেতরে কিছু লুটেরা কি নিজেদের পকেট ভারী করতে তারেক রহমানের সেই ভালো উদ্যোগটাকেও নষ্ট করে দিতে চাইছে? সাধারণ প্রবাসীদের পিঠে ছুরি মেরে তারা কি নিজেদের আখের গোছাতে ব্যস্ত? এই প্রশ্নের উত্তর আজ সাধারণ মানুষ জানতে চায়। একটু অতীতের দিকে তাকালেই দেখবেন 2024 সালে সেই বুক ফাটা কষ্টের কথা। হাজার হাজার সাধারণ মানুষ পাসপোর্ট আর ব্যাগ নিয়ে বিমানবন্দরে বসে হাও মাও করে কেঁদেছিল। সব কাগজ ঠিক থাকার পরও 17,000 মানুষ সেদিন দেশ ছাড়তে পারেননি। জমি জমা বিক্রি করে চড়া সুদে ঋণ নিয়ে তারা এক রাতে নিঃস্ব হয়ে পথে বসে গিয়েছিলেন। পাসপোর্ট বুকে জড়িয়ে তাদের সেই কান্নার দৃশ্য আজও মানুষের মনে দাগ কেটে আছে।
2021 সালেও এই আমিন নূরের সিন্ডিকেট সাধারণ মানুষের কাছ থেকে 4.5 লাখ টাকা করে বেশি নিয়েছিল। আজ সেই চক্রটি আবার ফিরে এসেছে আমাদের ভাই বোনদের রক্ত চুষে খেতে। এত বড় একটা পরিবর্তনের পর সাধারণ মানুষের একটা বড় আশা ছিল অন্তত মালয়েশিয়ার এই বাজারে আর কোনোদিন কোনো অন্যায় হবে না। কিন্তু হাসনাত আব্দুল্লাহ খুব কষ্ট নিয়ে বলেছেন, আমাদের দেশ তার সাধারণ মানুষকে এই দালালদের হাত থেকে আর ভাগাভাগির রাজনীতি থেকে রক্ষা করতে পারল না। এখন এখান থেকে সামনে 3টি পথ খোলা দেখতে পাওয়া যায়। প্রথমত, চারদিকের এত সমালোচনা আর হাসনাত আব্দুল্লাহর মতো সাহসী নেতাদের জোরালো দাবির কারণে সরকার হয়তো এই 25টি এজেন্সির তালিকা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে এবং সিন্ডিকেট ভেঙে দেবে। দ্বিতীয়ত, সরকার হয়তো এসব কথায় একদম কান না দিয়ে সাধারণ মানুষকে সেই 8-10 লাখ টাকার ঋণের ফাঁদেই ফেলে দেবে। আর তৃতীয়ত বা সবচেয়ে ভয়ের সম্ভাবনাটি হলো এসব অনিয়ম আর গোলমাল দেখে মালয়েশিয়া সরকার হয়তো বিরক্ত হয়ে পুরো বাজারটাই আবার বন্ধ করে দেবে। আর তখন আবারও হাজার হাজার সাধারণ মানুষ সর্বশান্ত হয়ে পথে গিয়ে বসবে। দর্শক, হাসনাত আব্দুল্লাহর এই সাহসী প্রতিবাদ ও ভয়ঙ্কর খবর ফাঁস কি শেষ পর্যন্ত লাখ লাখ মানুষের ভাগ্যকে বদলে দেবে? তিনি কি পারবেন আমাদের গরিব ভাইদের এই মাফিয়াদের হাত থেকে বাঁচাতে, নাকি আবারও সেই পুরনো দালাল চক্রের কাছে সাধারণ প্রবাসীদের স্বপ্ন হেরে যাবে? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। মালয়েশিয়া শ্রম বাজারের সব আপডেট ও অজানা খবর সবার আগে পেতে আসসালামু আলাইকুম। আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে, তাহলে আপনি উত্তরটা জানেন। সেটা হলো ডক্টর খলিলুর রহমান। এই ডক্টর খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হবার জন্য বা হবার পেছনে কি যেন একটা কারণ লুকিয়ে আছে, যেটা বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত আবিষ্কার করতে পারলো না। হঠাৎ করে তারেক রহমান সাহেব তার দলের বাইরের একজন মানুষ, যে মানুষটি এর আগের তত্ত্বাবধায়ক সরকারের সামরিক উপদেষ্টা ছিলেন এবং তার সময় ইলেকশন হয়েছে, সেই মানুষটাকে এর পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। এর পিছনে যে কী কারণ, সেটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন বিভিন্নভাবে ঘুরপাক খাচ্ছে। কেউ কেউ বলছে উনি আমেরিকান লবিস্ট থেকে এসেছেন, আমেরিকার অনুরোধে এসেছেন, সে ধরনের প্রমাণ আমরা কেউ পাইনি। আবার কেউ কেউ বলছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধ রক্ষার্থে রেখেছেন, সেটাও আমরা পাইনি। আবার কেউ কেউ বলছেন উনি খুব দক্ষ একজন মানুষ, উনি খুব স্মার্ট, উনি অনেক কিছু বোঝেন, এর জন্যই তাকে রাখা হয়েছে। সেই দিকে যদি তাকান, তাহলে এই যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় সামরিক উপদেষ্টা হবার আগে বা তার আগে উনি ছিলেন শরণার্থী বিষয়ক উপদেষ্টা। এর আগে তার হিস্ট্রি কি? এর আগে তার হিস্ট্রি, উনি পিএস ছিলেন হাবিবুর রহমান সাহেবের তত্ত্বাবধায়ক সরকারের। পররাষ্ট্রনীতি নিয়ে বা পররাষ্ট্র বিষয়ক কতটুকু জ্ঞান তার আছে সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। তারপরেও তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। এটা নিয়ে বিএনপির ভেতরেও একটা ক্ষোভ আছে যে তাদের নিজেদের দলেই প্রচুর প্রচুর জ্ঞানী গুণী মানুষ ছিলেন বা নেতা ছিলেন, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা নিতে পারতেন। আমরা বিএনপিরা বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্ব পালন করেছেন তাদের কাউকে অকৃতকার্য হতে দেখিনি। তারপরে ওনাকে নিয়েছেন, ওনাকে নিয়ে ওনাকে মন্ত্রিত্ব দিয়েছেন, উনি কাজে চালিয়ে যাচ্ছেন। এবং ওনার কত সৌভাগ্য দেখেন, ঠিক এমন সময়েই জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচন হলো। সেখানে বাংলাদেশ আগে থেকে ক্যান্ডিডেট দেবে প্ল্যান করে রেখেছিল। যদি এই সময়টায় ইউনূস সরকার থাকতো, তাহলে হয়তো ইউনূস সরকারের যে পররাষ্ট্র সচিব ছিলেন হয়তো উনি সেখানে বসতে পারতেন। কিন্তু এর মধ্যে সরকার পরিবর্তন হয়ে গেল এবং উনি পররাষ্ট্রমন্ত্রী হলেন, ওনাকে সিলেকশন করা হলো। এবং এই বর্তমান সরকারের অনুরোধেই হোক বা বাংলাদেশের প্রতি সহানুভূতির জন্য হোক, উনি বিরাট ব্যবধানে জয়ী হয়ে, কম্পিটিশনে জয়ী হয়ে গেলেন। এটা কিন্তু কোনো সিলেকশন না, উনি রীতিমতো ইলেকশন করেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছেন। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমান সাহেব নেবার পরও উনি কি পুরোপুরি স্বাধীন? না। এই প্রশ্নের উত্তর সোজাসুজি না। কেন বললাম? দেখুন, এই পররাষ্ট্রমন্ত্রী হবার পর ওনার সাথে দেওয়া হয়েছে একজন প্রতিমন্ত্রী শামা ওবায়দকে, আরেকজন দেওয়া হয়েছে উপদেষ্টা হুমায়ুন কবির সাহেবকে। হুমায়ুন কবির সাহেব লন্ডন থেকে এসেছেন, তার সম্পর্কে আমি গতকালকে একটা কন্টেন্টে বলেছি যে উনি শিক্ষিত, ছোটোবেলায় ইংল্যান্ডে গেছেন, ওখানে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়েছেন, মানে এলএসিতে পড়েছেন, আরও পড়াশোনা আছে। উনি ব্রিটিশ পলিটিক্সের সাথে জড়িত ছিলেন। ওকে, হি ইজ ফিট, নো প্রবলেম। একটা মানুষ লন্ডনে 2 বছর 2.5 বছর বয়সে গেছেন, তারপর এখন তার বয়স যাই হোক, সে ইংল্যান্ডের আবহাওয়ায় মানুষ হয়েছেন এবং উনি একজন শিক্ষিত মানুষ, তাকে দিয়েছেন উপদেষ্টা। এবং দেওয়ার পর যেটা হয়েছে, এই পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যতবারই বিদেশ সফরে গেছেন বা যেখানেই গেছেন, তার সাথে টিকটিকির মতো লাগিয়ে দেওয়া হয়েছে এই হুমায়ুন কবির সাহেবকে। একটি সফর পাবেন না যেখানে পররাষ্ট্রমন্ত্রী একা গেছেন, তার সাথে হুমায়ুন কবির সাহেব আছেন। এটা তারেক রহমান সাহেবের একটা প্ল্যান, যেন উনি স্বাধীনভাবে কোনো কাজ বা এমন কোনো কাজ করতে না পারেন যেটা বিএনপি রেখে এসেছে। ইটস এ রিয়েল পলিটিক্স। পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি আছেন শামা ওবায়দ, উনি নামে মাত্র ছিলেন। এখন এই যে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন হুমায়ুন কবির সাহেব, তাকে এখন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে এক খাপে 2 তলোয়ার ঢুকিয়ে দিয়েছে। মানে পররাষ্ট্র মন্ত্রীর পেছনে 2 জন প্রতিমন্ত্রী। যদিও শামা ওবায়দ মাইনাস হয়ে যাবে আলটিমেটলি, ওনাকে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো দেওয়া হয়েছে কিছু করবার নাই, সব কিছু এই হুমায়ুন কবির সাহেবই করবেন। এবং অনেকেই বলছেন, নেটিজনরাও বলছেন যে আলটিমেটলি এই খলিল সাহেব থাকতে পারবে না, পররাষ্ট্রমন্ত্রী হবে হুমায়ুন কবির সাহেব।
এখন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো ক্যালিবার হয়তো তার আছে, কারণ উনি বহুদিন প্রধানমন্ত্রী তারেক রহমান যখন লন্ডনে ছিলেন উনি তার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করেছেন, এবং উনি আগেও বলেছি ব্রিটিশ পলিটিক্সের সাথে জড়িত আছেন। এই যে হুমায়ুন কবির সাহেব এখন উনি এসছেন লন্ডন থেকে, উনি একটা এডুকেটেড পার্সন, উনি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, আগে ছিলেন উপদেষ্টা, এটা বিরাট পোস্ট আমি বলবো। ওনার এই পোস্টটা নিয়ে এখন একটা কন্ট্রোভার্সি চলছে বাংলাদেশে। উনি কি ব্রিটিশ না উনি বাংলাদেশি? উনি অবশ্য বলছেন উনি বাংলাদেশি, কারণ ওনার জন্ম কিন্তু বাংলাদেশে হয়েছে। এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি উঠেছে, কিন্তু এই কন্ট্রোভার্সি করে কোনো লাভ হবে না, কারণ ব্রিটেনের সাথে বাংলাদেশের একটা চুক্তি আছে, ডুয়েল ন্যাশনালিটি। ধরুন আমরা সুইডেনে আছি, আমি কিন্তু ডুয়েল ন্যাশনাল, আমি বাংলাদেশের নাগরিক, সুইডেনেরও নাগরিক। যদি অনেকে বলছেন যে কি দরকার ছিল একদম ওখান থেকে উড়িয়ে এনে দেশে কি কোনো নিবেদিত প্রাণ ছিল না, সেটা কিন্তু অন্য প্রসঙ্গ। আমরা একজন হাইলি এডুকেটেড পার্সন পেয়েছি যে ব্রিটেনে পড়াশোনা করেছেন, ব্রিটেনে রাজনীতি করেছেন, উনি হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ওনার কাছ থেকে আমরা তেমনটি আশা করবো, যেমনটি 17 বছর ইংল্যান্ডে থাকবার পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক শিষ্টাচার, কীভাবে মানুষের সাথে মিশতে হয়, কেমন করে চলতে হয়, সাধারণ মানুষের কী করে মন জয় করতে হয়, কোথায় কোন কথা বলতে হয়, এগুলো সে সুন্দর করে বলে যাচ্ছেন, এমনটি আশা করেছিলাম এই প্রতিমন্ত্রীর কাছ থেকে। উনি আজকে একটা সংবাদ সম্মেলন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে তাকে কিছু কোশ্চেন করা হয়েছিল। একজন সাংবাদিক তাকে বলছে যে আপনি যে ব্রিটিশ নাগরিক সেটা কি ছেড়েছেন, নাকি আপনি বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে এখানে কাজ করছেন? উনি বলছেন আমি বাংলাদেশি। আমি এটা তর্কে যাচ্ছি না, যেহেতু ডুয়াল ন্যাশনালিটি আছে এখানে তাকে আটকাতে পারবেন না যে উনি এই পদে যাবার যোগ্য নয়। কিন্তু উনি যে উত্তরটা দিয়েছেন সেই উত্তরটা কিন্তু শুভনীয় হলো না। একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছ থেকে, যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাইলি এডুকেটেড, যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইংল্যান্ডের মতো জায়গায় মানুষ হয়েছেন, একটা সভ্য দেশ, একটা সভ্য জাতির কাছে বিলাতি মানুষ কতটুকু সভ্য হয় সেটা তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকেও দেখেছি। উনি অনেক কিছু শিষ্টাচার শিখে এসছেন, উনি কি শিখে আসেননি? উনি যে উত্তরটা দিয়েছেন সেটা কোনো মন্ত্রী পর্যায়ের মানুষের ভাষা হতে পারে না। কি বলেছেন একটু শুনুন। তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার? দেখুন, স্থান কাল পাত্র হিসেবে মানুষের ভাষার পরিবর্তন হয়। উনি একজন প্রতিমন্ত্রী, বাংলাদেশকে উনি রিপ্রেজেন্ট করেন, উনি যে ভাষাটা ব্যবহার করলেন তার এত জ্বালা উঠছে। এত জ্বালা কিসের? এই জ্বালা শব্দটা কোন অর্থে আমরা ব্যবহার করি বাংলাদেশের মানুষ সবাই জানেন। এটা একটা নিম্ন শ্রেণীর ভাষা। এই ভাষাটা এমন একটা ভাষা যেটাকে আপনারা সুফল বলতে পারেন। আমরা গ্রাম থেকে শুনেছি বিভিন্ন সময় যখন এক শ্রেণীর মানুষ বলে ওঠে তোমার কি জ্বালা উঠছে নাকি, জ্বালা মিটাই দেবো, এই শব্দটা এখানে প্রযোজ্য নয়। উনি যাকেই বলেছেন, আমি যতদূর বুঝলাম উনি মিন করেছেন প্রথম আলোকে গালাগালি করলে বাংলাদেশের মানুষ খুশি হয়, কিন্তু সেই গালাগালিটা কে করছে? সেই গালাগালিটা মাননীয় প্রধানমন্ত্রী করতে পারে না, কোনো মন্ত্রী করতে পারে না। এবং যদি গালাগালিও করেন, যদিও আপনি তাকে অপমান করতে চান, তার জন্য ভাষা ব্যবহার করতে হবে। সেই ভাষা ওনার কি জ্বালা উঠছে নাকি? এটা হতে পারে না, এটা হতে পারে না। মাননীয় প্রতিমন্ত্রী, আপনার অনেক প্রশংসা করেছি গতকালকে, আজকেও করলাম, কিন্তু আপনাকে এই বাংলা ভাষা শিখতে হবে। আপনি তো ব্রিটেনে ছিলেন, এর জন্য হয়তো বাংলা ভাষা ভুলে গেছেন। এখনো সিলেটি টান আপনার মধ্যে আছে, থাকবেন কথা, কারণ 2.5 বছর বয়সে আপনি গিয়েছেন। কিন্তু বাংলাদেশে সব সময় সব জায়গায় সব ধরনের ভাষা ব্যবহার করা যায় না। আজকে এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। এক শ্রেণীর দর্শক বলছেন খুব ভালো করছে, প্রথম আলোর গালাগালি করছে, বলে তো কারে গালাগালি করবো? এখানে আমারও কোনো আপত্তি নেই প্রথম আলোকে গালাগালি করবার ব্যাপারে, সেটা প্রথম আলোই হোক আর যে আলোই হোক। আপনি যখন একটা দায়িত্বে থাকবেন তখন আপনাকে সেই হিসাবে কথা বলতে হবে। আপনি অন্য ভাষায়ও তাদেরকে অপমান করতে পারতেন। আর এটা তো শুধু প্রথম আলোই ছাপায়নি, এটা সবারই একটা প্রশ্ন কদিন যাবত উঠছে যে আপনি কোন নাগরিকত্ব নিয়ে দেশে এখন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। হ্যাঁ, আপনি প্রথম আলো রেফারেন্স দিয়ে হয়তো প্রথম আলোকে বলেছেন, কিন্তু সেখানে ভাষাটা ইংরেজিতেও যদি বলছেন তাও বুঝতাম, কারণ বাংলায় একটা কথা আছে, ইংরেজিতে বলছে তো ঠিকই বলছে। সেই জায়গায় না বলে আপনি তার কি এত জ্বালা উঠছে নাকি, তার কি আবার জ্বালা উঠছে, শব্দটা আসলেও শুভনীয় নয়। শুধু উনি নন, এখন বিএনপির মধ্যে একটা গালাগালি করবার মতো কি বলবো কম্পিটিশন চলে আসছে। এটা শুরু হয়েছে রাশেদকে দিয়ে। রাশেদ যখন এই মাঠে এসছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হয়ে বা রাজনৈতিক সহকারী হয়ে, তখন থেকে উনি যেভাবে গালাগালি করছেন বিভিন্ন দলকে, বিভিন্ন মানুষকে, এটা খুব প্রশংসিত হচ্ছে হয়তো বা বিএনপির বলে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এটাকে খুব ভালোভাবে গ্রহণ করছে না। নূরও সেই পথে গেছে। এবং আজকে দেখলাম ডক্টর জাহিদুর রহমান, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা, উনিও এক জায়গায় একটা শব্দ ব্যবহার করেছেন শেখ হাসিনাকে দিয়ে। শেখ হাসিনার মতো একটা ইতর, এই শব্দটা কিন্তু শুভনীয়। শেখ হাসিনাকে আমরা সবাই গালাগালি করি। শেখ হাসিনা গালাগালি পাওয়ার মতো কাজ করেছে, সেই গালাগালি করবো আমরা সাধারণ জনগণ। আপনি একটা জায়গায় আছেন, আপনি একজন উপদেষ্টা, আপনি সরকারের একটা দায়িত্বে আছেন, আপনি কখনো এই ভাষাটা ব্যবহার করতে পারেন না। আপনি অন্য ভাষায় বলুন। শেখ হাসিনাকে গালাগালি করলে হয়তো বাংলাদেশের সব মানুষই খুশি হবে। ইতর শব্দটা কিন্তু বিএনপিতে আজ পর্যন্ত কেউ ব্যবহার করেনি। দেখুন, আমরা কিন্তু বিগত প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার মুখে কখনো কোনো অশুভ শব্দ শুনিনি। শেখ হাসিনা অনেক অশুভ শব্দ ব্যবহার করতো, কিন্তু উনি কিন্তু কখনো অশুভ শব্দ ব্যবহার করেনি।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকে অনেক ধরনের কথা বলেন, কিন্তু তার কথার মধ্যে শালীনতা থাকে, কারণ উনি একটা জিনিস বোঝেন যে উনি কোন জায়গায় এখন এসেছেন। উনি যখন লন্ডনে ছিলেন তখন যে ভাষায় কথা বলতেন তার পুরো ভাষা কিন্তু উনি পরিবর্তন করে ফেলেছেন, এখন আর সেই ভাষায় কথা বলেন না। তার মন্ত্রী পরিষদ বা তার অ্যাডভাইজার বা তার মন্ত্রী প্রতিমন্ত্রী এরা যে ভাষাগুলো ব্যবহার করছে এগুলো কোনোভাবেই শোভনীয় নয়, এগুলো কোনো ভালো ইঙ্গিত বহন করে না। আপনি কারো সমালোচনা করতেই পারেন, আমরা শেখ হাসিনার সমালোচনা করে শেখ হাসিনাকে সাধারণ মানুষ দিন রাত গালাগালি করছে, কিন্তু এই ধরনের অশোভন শব্দ ইতর, তারপর জ্বালা উঠে গেছে, এই ধরনের কথা যখন উচ্চ পর্যায়ের কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টার কাছ থেকে শুনি তখন কিন্তু আন্দাজ করা যেতেই পারে যে এরা আসলে যে যে জায়গায় আছে সেই জায়গায় থাকার উপযুক্ত নয়। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার যে পারিষদ আছে, মন্ত্রী বলুন, প্রতিমন্ত্রী বলুন বা উপদেষ্টা বলুন, তাদেরকে বলবেন তারা যেন একটা শালীনতা বজায় রাখে, কারণ আপনার আব্বা হুজুর, আপনার আম্মা হুজুর সবসময় রাজনীতি করেছেন, এত ঘাত প্রতিঘাতের পরেও শালীনতা নিয়ে রাজনীতি করেছেন, আক্রমণ করেছেন বিরোধী দলকে, বিভিন্ন ধরনের ব্লেম দিয়েছেন বিরোধী দলকে, কিন্তু কখনো কোনো অশোভন শব্দ ব্যবহার করেনি। আপনিও করেন না। আপনার লোকজনকে অন্তত এইটুকু বলতে বলুন যে যারই সমালোচনা করবে ভাষার মধ্যে শালীনতা থাকতে হবে। বাংলাদেশের সামনে 21 শতাব্দীর 21 শতকের সেরা সুযোগ উপস্থিত হয়েছে, এটা মহা সুখবর। তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান এই দুইজন সিদ্ধান্ত নিলেই সম্ভব। আমরা বলবো যে আপনার জরুরি সিদ্ধান্ত নিন। 21 শতাব্দীতে বাংলাদেশের জন্য এত বড় সুযোগ আসেনি, আর সামনে আসবে না। কি সেটা বুঝতে লাগে, বুঝতে হবে যে বাংলাদেশ কি। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশের আইডেন্টিটি মুসলিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যে রাজনীতি স্টার্ট করে দিয়েছেন বাংলাদেশের জন্য, যে মানদণ্ড সেট করে দিয়েছেন, ওইটি বাংলাদেশের আসল পরিচয়। বাংলাদেশে অনেক বিষয় নিয়ে পাঠচক্র হয়, অনেক বিষয় নিয়ে বিতর্ক হয় যে আমাদের পরিচয় কি, আমরা কি বাংলাদেশি না আমরা বাঙালি। এখন বাংলাদেশিরা ক্ষমতায়, আমরা বাংলাদেশি, এবং বাংলাদেশি কি, আমরা কি মুসলিম, বাংলাদেশি মুসলিম না বাঙালি মুসলিম, আমাদের আত্মপরিচয় কি। আমাদের আত্মপরিচয় নিয়ে অনেক বিশ্লেষণ, গবেষণা, অনেক কিছু আছে। এই সব বিতর্কের সমাধান হচ্ছে আমাদের আত্মপরিচয়, আমরা বাংলাদেশি মুসলিম। জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানকে ৫ম সংশোধনী মাধ্যমে বাংলাদেশি মুসলিম আইডেন্টিটি সেট করে দিয়েছেন, কিন্তু বাঙালি সেকুলার হিন্দুত্ববাদী, বাঙালি সেকুলার চিন্তা, বাঙালি সেকুলার আইডেন্টিটি এটা পরাজিত হয়ে ভারতে পালিয়েছে ৫ আগস্ট। তাহলে বাংলাদেশের এখন জাতীয় পরিচয় কি? ওই যে জিয়াউর রহমান যেটা সেট করে দিয়ে গেছেন, যেটা সংবিধানে ঢুকিয়ে দিয়ে গেছেন। বাংলাদেশের সংবিধানে শুধু বিসমিল্লাহ, বাংলাদেশের সংবিধানের মূলনীতিতে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস, বাংলাদেশের পরিচয় রাষ্ট্রধর্ম ইসলাম, এবং ক্ষমতাসীনদের রাজনীতি জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের রাজনীতি। এটি বিএনপির জিয়াউর রহমানের রাজনীতি, এটাই খালেদা জিয়ার রাজনীতি। বিএনপির বিচ্যুতি হয়েছিল, বাট বিএনপিকে এই পথেই থাকতে হবে, এছাড়া কোনো মুক্তি নেই। আমার আজকের এই আলোচনা বুঝতে হলে বাংলাদেশের আত্মপরিচয় আগে বুঝতে হবে। সিন্স জিয়াউর রহমান বাংলাদেশের আত্মপরিচয় যেটা রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়েছিল বাংলাদেশি মুসলিম, এবং এই আত্মপরিচয়ের পর বাংলাদেশের ফরেন পলিসি দেখেন, বাংলাদেশের সম্পর্ক সৌদি আরবের সাথে, পুরো মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, গালফ কান্ট্রিজ গুলো বাংলাদেশের সঠিক আত্মপরিচয় নির্ধারিত হওয়ার পরেই বাংলাদেশকে তারা স্বীকৃতি দিয়েছে, এবং তারপরেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। কিভাবে? বাংলাদেশের যখন সঠিক আত্মপরিচয় নির্ধারণ করতে পেরেছি আমরা রাষ্ট্রীয়ভাবে জিয়াউর রহমানের হাত ধরে, সেনাবাহিনীকে যখন মুসলিম সেনাবাহিনী হিসেবে গড়ে তোলা সম্ভব হয়েছে, সেকুলার হিন্দুত্ববাদী সেকুলার পরিচয় মুছে, তারপরেই বাংলাদেশের হাজার লক্ষ শ্রমিক সৌদি আরবে গেছে, কুয়েতে গেছে, কাতারে গেছে, বাহরাইনে গেছে, আরব আমিরাতে গেছে। এটা কিন্তু জিয়াউর রহমানের আমলে হয়নি, এটা বাংলাদেশের মুসলিম আত্মপরিচয় সংবিধানে নির্ধারিত হওয়ার পর ৫ম সংশোধনীর পর বাংলাদেশের এই রেমিট্যান্স বিপ্লব ঘটেছে। বাংলাদেশের মানুষ আরব বিশ্বে গেছে, তারা নিয়েছে, এবং এরপরেই গার্মেন্ট শিল্পের বিকাশ ঘটেছে জিয়াউর রহমানের হাত ধরে। বাংলাদেশের আত্মপরিচয়ের সাথে বাংলাদেশের প্রোগ্রেসের সম্পর্ক, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির সম্পর্ক। বাংলাদেশ তো ছিল খয়রাতি, বাংলাদেশের গ্রামগঞ্জে স্যানিটেশন ছিল না, তাদের পাকা টয়লেট ছিল না, পড়াশোনা কল্পনা করতে পারতো না, জমিতে পান্তাবাদ খেয়ে তারপরে কাজ করতে যেত। এই চিত্রটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে পরিবর্তন হয়েছে? জাস্ট 2টা কারণে। এটা আগে বুঝুন, তারপরে সুখবরটা বোঝাই। একটা শ্রেণী গার্মেন্টসে চাকরি করতে গেছে, গার্মেন্টসে চাকরি করে ধীরে ধীরে তারা স্মার্ট হয়েছে, এবং তারা কর্মমুখী হয়েছে, শহরমুখী হয়েছে, তারা একটা সুন্দর জীবন পেয়েছে। গার্মেন্টসে চাকরি করে ছেলেপানদের পড়াশোনা করেছে, তারা ঢাকা, গাজীপুর বিভিন্ন জায়গায় থেকেছে। এক পর্যায়ে এখন বাবা মার গার্মেন্টসে চাকরি করা লাগে না, এখন গার্মেন্টসে চাকরি করা সন্তানরা কোম্পানিতে চাকরি করে, পড়াশোনা করে, ভালো চাকরি করে, তারা এখন সমৃদ্ধ লাইফ লিড করে। ওই গার্মেন্টসে চাকরি করা লোকজনের গ্রামে বাবা মায়ের জন্য তারা পাকা লেট্রিন করে দিয়েছে, তারা রান্নাঘর করে দিয়েছে, স্যানিটেশনের ব্যবস্থা করেছে,
বাংলাদেশের বিপ্লবের একটা মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন একটা হচ্ছে এই গার্মেন্টস, আর এই গার্মেন্টস ব্যবসার দুয়ার খুলেছে ওই আত্মপরিচয় নির্ধারণ হওয়ার পর মধ্যপ্রাচ্যের সাথে মুসলিম দেশগুলোর সাথে সম্পর্কের পর। আর মুসলিম দেশগুলোর সাথে জিয়াউর রহমানের হাত ধরে সম্পর্ক হয়েছে কিভাবে? ওই সংবিধান ৫ম সংশোধনের মাধ্যমে, মানে সঠিক আত্মপরিচয় নির্ধারণের মাধ্যমে। এটাকে বুঝতে হবে। নইলে বাংলাদেশ, শেখ মুজিব বাংলাদেশকে স্বাধীন করে যে লাইনে, হিন্দুত্ববাদী এবং সোভিয়েত ইউনিয়নের যে লাইনে, সমাজতন্ত্রের যে লাইনে দিয়ে গেছিল, বাংলাদেশ এখন থাকতো সোমালিয়া, যদি জিয়াউর রহমানের জন্ম না হতো, জিয়াউর রহমান যদি ক্ষমতায় না আসতো। দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।